বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য, আপনার সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বাংলা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই। 1975 সালে 15ই আগস্ট জাতির পিতার সঙ্গে তার পরিবারের যে সকল সদস্য শহীদ হয়েছেন, বিশেষ করে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ তার পরিবারের সকল সদস্যদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। জাতীয় 4 নেতার প্রতি শ্রদ্ধা জানাই। মহান স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষের বেশি মা বোন যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের এই স্বাধীনতা। মাননীয় স্পিকার, 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাত জোট সরকার এবং তার পরবর্তীতে 2007 এবং 2008 সালে তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের সীমাহীন দুর্নীতি এবং অনিয়মের কারণে একটা বিধ্বস্ত অর্থনীতি পরিণত হয়েছিল। 2008 সালে ডিসেম্বরে নির্বাচনে বিজয়ী হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2009 সালের 6 জানুয়ারি সরকার গঠন করে যাত্রা শুরু হয় এবং এই বিধ্বস্ত অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করে আজকে 16-15 বছরের পেরিয়ে আমরা এখন বাংলাদেশ চরম যুদ্ধের দেশ থেকে আমরা এখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছি। আমরা যখন যাত্রা শুরু করেছিলাম তখন আমাদের মাথাপিছু আয় ছিল মাত্র $535। এখন সেটা আমরা $2800 ছাড়িয়ে এই একটা ইন্ডেক্সেই প্রমাণ করে যে এই 15 বছরে আমরা কি পরিমাণ উন্নয়ন অগ্রগতি এগিয়ে যেতে পেরেছি। মাননীয় স্পিকার, এখানে একটু স্মরণ করে দিতে চাই, এই 15 বছরের পথ চলা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী খুব কুসুমাতীর্ণ ছিল না, স্মুথ ছিল না। এই 15 বছরের যদি আপনারা লক্ষ্য করে দেখুন, 2009 সালে সরকার গঠনের মাত্র 50 দিনের মাথায় সবচেয়ে সরকারের উপর বড় আঘাতটা এসেছিল বিজয়ের বিদ্রোহের মাধ্যমে সরকারকে উৎখাত করার একটা ষড়যন্ত্র ছিল। মাননীয় প্রধানমন্ত্রী তার বিচক্ষণ নেতৃত্বে সেদিকে সেই বড় বিপর্যয় থেকে দেশকে রক্ষা করে সামাল দিয়ে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এরপরে 2012 সালে যুদ্ধাপরাধীদের বিচার এবং সেই দুর্নীতিবাজ বিএনপি সরকারের প্রধান বেগম খালেদার দুর্নীতির মামলা বিচার কার্য শুরু হলেই তখন শুরু হয়েছিল আবার দেশের তাণ্ডব। 12 সাল থেকে তাণ্ডব শুরু হয়। 2013 সালে যুদ্ধাপরাধীদের বিচার রায়ের পর সারা দেশকে একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে গিয়েছিল, সারা দেশে ধ্বংসাত্মক কার্যকলাপ চেষ্টা করেছিল। এরপরে 2014 সালের জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি জামাত তারা নির্বাচন বর্জন করে নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে সারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছিলেন এবং টানা 2015 সালের জুন পর্যন্ত তথাকথিত অবরোধের নাম করে পেট্রোল বোমার সন্ত্রাস চালিয়ে সারা দেশে হাজার হাজার বাস ট্রেন আগুন দেওয়া, রাস্তাঘাট ধ্বংস করা এবং প্রায় 3500 মানুষকে অগ্নিদগ্ধ করা, প্রায় 300 মানুষকে প্রাণ হারাতে হয়েছিল সেই বিএনপি জামাত সন্ত্রাসের তাদের হামলায়। এরপরে 2015 জুনের পর থেকে সরকার কিছু স্থিতিশীল অবস্থা পেয়েছিল। 2018 নির্বাচনের পরে 2019 সালে সেই দিকে আবার এসে করোনা মহামারীতে কোভিড-19-এর ধাক্কায় সারা পৃথিবী অর্থনৈতিক বিপর্যস্ত হয়ে গেছিল এবং 2 বছর সারা পৃথিবীর যে ব্যাপক অর্থনৈতিক মন্দা ছিল তার মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী বিচক্ষণ দক্ষতায় আমাদের দেশের অর্থনীতিকে সচল রেখেছিলেন, দেশের অর্থনীতিকে গতিশীল রেখেছিলেন, দেশের মানুষকে প্রাণে বাঁচিয়েছিলেন। এরপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে শুরু হওয়ার পরে আরও 2 বছর আবার সারা বৈশ্বিক একটা অর্থনৈতিক মন্দা ছিল। এই মন্দার কারণে আমাদের অর্থনীতির পর একটা ধাক্কা চলে আসে, যে ধাক্কায় এখন আমরা কিছুটা হলেও আমরা সমস্যার মধ্যে আমাদের অর্থনীতি আমাদের আছে। আমাদের এই সময়কালে আমাদের প্রায় 9.5% আমাদের মানি ইনফ্লেশন গত 2 বছরের মধ্যে এবং এই 2 বছরে আমাদের প্রায় $24 বিলিয়ন আমাদের রিজার্ভ কমে যায়। ঠিক এই পরিস্থিতিতে উত্তরণের জন্য আমাদের প্রয়োজন ছিল সবচেয়ে একটি সংকোচনমূলক মুদ্রানীতি এবং সংকোচনমূলক একটা রাজস্ব নীতি, যেটা এই বাজেটের মধ্যে তার প্রতিফলন আমরা দেখেছি। এবারে প্রতিবার বাজেটে সাধারণত আমাদের 10 থেকে 15% বৃদ্ধি করা হয়। এইবারের বাজেটে আমাদের সেই জায়গাটায় মাত্র 4.7% বৃদ্ধি করে অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দেওয়া হয়েছে এবং আমরা মনে করি যে সংকোচনমূলক মুদ্রানীতি এবং রাজস্বনীতির মাধ্যমে আমাদের দেশের যে একটা সেভিং ওরিয়েন্টেশন যে প্রক্রিয়া শুরু হবে, যার মধ্য দিয়ে অর্থনীতির উপর চাপ কমবে, রিজার্ভের উপর চাপ কমবে, আমরা এই ধাক্কা সামাল দিয়ে বেরিয়ে আসতে পারবো। সেই হিসাবে বলা যেতে পারে সব মিলিয়ে এই বাজেটটা অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন এবং অত্যন্ত ভালো বাজেট হিসেবে বিবেচিত হয়েছে। মাননীয় স্পিকার, এখানে ছোট্ট দিয়ে একটি বিষয় একটু দুর্বলতার কথা আমি উল্লেখ করতে চাই। আমাদের এখানে বাজেটের মধ্যে বাৎসরিক যে উন্নয়ন ঋণ, এটা সম্পূর্ণ বৈদেশিক এবং আভ্যন্তরীণভাবে ধার্য করা হয়েছে, কিন্তু বর্তমানে দেশের যেমন ব্যাংক ইন্টারেস্টে বৃদ্ধি পেয়েছে, বৈশ্বিকে কিন্তু আন্তর্জাতিকভাবেও এই ঋণের সুদের হার বৃদ্ধি পেয়েছে।
তো স্বাভাবিক কারণেই এখন যদি এই চড়া সুদে ঋণ নিয়ে আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে যাই, সেটা আমাদের অর্থনীতির উপর আবার চাপ আসবে। আমি সেই হিসাবে আমার প্রস্তাবনা আমাদের অনুৎপাদনশীল খাত সেগুলো অবকাঠামোগুলো উন্নয়ন যতটুকু সম্ভব কাটছাট করে আমাদের ঋণের পরিমাণটা কমিয়ে নেওয়া। এর পাশাপাশি আমাদের আভ্যন্তরীণ খাত থেকে 1,37,000 কোটি টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত ধার্য করা হয়েছে। আমার অনুরোধ থাকবে, প্রস্তাবনা থাকবে যে আভ্যন্তরীণ খাত থেকে আমরা 1 লক্ষ কোটি টাকার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি। কারণ যদি 1,37,000 কোটি টাকা আমরা ঋণ নিই, তাহলে দেশের যে শিল্প খাতে যে বিনিয়োগের ক্ষেত্রটা কিছুটা হলেও রুদ্ধ হবে। কারণ দেশের শিল্প খাতকে ঋণ নিতে গেলে আভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ নিতে হয়। তো সেই কারণে আমার প্রস্তাবনা থাকবে যে আভ্যন্তরীণ ঋণ থেকে আমরা 1 লক্ষ কোটি টাকার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। মাননীয় স্পিকার, আমরা বাণিজ্যিক ক্ষেত্রে আরেকটি ছোট্ট সমস্যার কথা গত 2 বছর ধরে আমাদের বিভিন্ন ব্যবসায়িক মহল থেকে আমরা জেনে আসি। আমাদের যেমন আমদানি করলে আমাদের এআইটি কাটা হয়, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, যেটা পরবর্তীতে ইনকাম ট্যাক্স রিটার্নের সঙ্গে এটা অ্যাডজাস্ট করা হয়। তো দেখা যায় যে অবশিষ্টাংশ অ্যাডজাস্ট করার পরে যেটা বেঁচে থাকে সেইটাকে হয় রিফান্ড করা হয় অথবা পরবর্তী বছরের ট্যাক্সের জন্য এটাকে সামঞ্জস্য করা হয়। কিন্তু গত 2 বছরে কিছু অসাধু কর্মকর্তা ট্যাক্সের যেটা অবশিষ্ট রিফান্ডের দোহাই দিয়ে এখানে অনেক কারচুপির কারণে এনবিআর থেকে এখন এই ট্যাক্স রিফান্ডটা বন্ধ করে দিয়েছেন এআইটি থেকে। এটাতে কোনো অসুবিধা নেই, এটা ভালো সিদ্ধান্ত হয়েছে। কিন্তু সম্প্রতিকালে ক্যারি ফরওয়ার্ড যেটা সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার মাধ্যমে আমার প্রস্তাবনা থাকবে যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা কাটা হয় সেটা ট্যাক্স রিটার্নের সময় আমরা অ্যাডজাস্ট করে যেটা অবশিষ্ট থাকবে সেটাকে পরবর্তী বছরে ক্যারি ফরওয়ার্ডের ব্যবস্থা রাখার জন্য। মানে স্পিকার, আরেকটি বিষয় এখানে কথা হয়েছে, আমাকে একটু সময় বাড়িয়ে দেবেন, কারণ আমি কয়েকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে চাই। যে আমাদের কালো টাকা সাদা করার কথা। 3 মিনিট মাননীয় সদস্য। একটু বাড়িয়ে দেন। কালো টাকা সাদা করার কথা, যে কালো টাকা সাদা করার এই বিধান বাংলাদেশে অনেক আগে থেকে চলে এসেছে। আজকে আমরা দেখলাম কালো টাকা সাদা করার এই প্রস্তাবনা থাকার কারণেই বিএনপি সহ অনেক কিছু দল তারা অনেক সমালোচনা করেছে। আমি অবাক হয়ে যাই যে কোন মুখে তারা সমালোচনা করে। সমালোচনা করার আগে বিএনপির নেতৃবৃন্দ যদি আয়নায় নিজের চেহারাটা দেখতো তাহলে এটা জাতি খুশি হতো, জানতে পারতো। তাদের লজ্জা হওয়া উচিত ছিল যে এই বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় 33 লক্ষ টাকা জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছিলেন। তাদের অর্থমন্ত্রী প্রয়াত সাইফুর রহমান সাহেব উনি 31 লক্ষ টাকা জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছিলেন। যে দলের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শীর্ষ নেত্রী যে কালো টাকা সাদা করেছিলেন সেই দলের পক্ষ থেকে কালো টাকা সাদা করার বিরুদ্ধে সমালোচনা করাটা এটা কোনো মতেই জাতির কাছে গ্রহণযোগ্য নয়। তবে এই কালো টাকা সাদা করার বিষয়ে আমার ছোট্ট একটা প্রস্তাবনা আছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে অর্থমন্ত্রীকে জানাতে চাই যে আমরা দেখেছি কালো টাকা সাদা করার ক্ষেত্রে মাত্র 15% ট্যাক্স দিয়েই কালো টাকা সাদা করার ব্যবস্থা করছেন। আমি বৈধভাবে আয় করে 30% ট্যাক্স দিয়ে দিতে হবে আমাকে, আর একজন সেই বৈধ আয় অবৈধভাবে বা অপদূষিত টাকাটা সেটা 15% ট্যাক্স দিয়ে সাদা করবেন, এটা আমার খুব যৌক্তিক মনে হয় না। কারণ সেই ক্ষেত্রে অনেকেই ট্যাক্স দিতে অনাগ্রহ প্রকাশ করবে। তারা ভাববে যে আমি এই বছরে অপদর্শিত রেখে আগামী বছরে আমি ট্যাক্স 15% দিয়ে আমি ট্যাক্স এই সুযোগটা নিতে পারি। সেই কারণে কালো টাকা সাদা করতে হলেও তাকে 30% ট্যাক্স দিয়েই সাদা করার সুযোগ করে দেওয়া হোক, এই বিধানটা রাখা হোক, সেটা আমার ছোট্ট প্রস্তাবনা। মাননীয় স্পিকার, আরেকটা বিষয় আমি একটু জানতে চাই যে আমাদের বিদ্যুৎ খাতে আমরা দেখি প্রায় দফায় দফায় বিদ্যুৎ মূল্য বৃদ্ধি করা হয়, যার ফলে আমাদের সাধারণ গ্রাহকদের মধ্যে, মানুষের মধ্যে এটা নিয়ে একটা সরকারের প্রতি ক্ষোভ সৃষ্টি হয়। আন্তর্জাতিক বাজারে বিদ্যুতের জ্বালানি মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে সরকারকে বাধ্য হয়ে এই বিদ্যুতের মূল্য অ্যাডজাস্ট করতে হয়। সেই ক্ষেত্রে এবং বিশেষ করে ভর্তুকিটা কমিয়ে আনার জন্য সরকারকে সিদ্ধান্ত নিতে হয়েছে। আমার এখানে ছোট প্রস্তাবনা থাকবে যে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য এখন যথেষ্ট সহনশীল পর্যায়ে এসেছেন। আমাদের দরকার এখন যে সমস্ত ব্যক্তিগত বিদ্যুৎ উৎপাদন প্রকল্পগুলো আছে সেগুলোর যে চুক্তিগুলো আছে সেই চুক্তি পুনর্মূল্যায়ন করা হোক। কারণ তাদেরকে যে ট্যারিফ দেওয়া হয়েছে আজ থেকে 10 বছর 15 বা 12 বছর আগে যারা যে ট্যারিফ দেওয়া হয়েছে, এর পরবর্তীতে বিদ্যুৎ উৎপাদনের জন্য নতুন যে চুক্তি হয়েছে তাদের ট্যারিফ অনেক কম। সেই হিসেবে আমার মনে হয় পুনর্মূল্যায়ন যদি করা যায় আমাদের বিদ্যুৎ উৎপাদন খরচ অনেকটাই কমে আসবে। মাননীয় স্পিকার, আমরা যে বিষয়টা বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, সেটা হলো দুর্নীতি। দুর্নীতিটাই আমাদের সমাজের আমাদের সরকারের সমস্ত অর্জন ম্লান করে দিচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন এই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, তারপরে আমরা কিন্তু এখনো সেই দুর্নীতিটা আমরা দমন করতে পারি নাই বা দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায় নাই। আজকে যখন বাজারে অস্থিতিশীল দেখা যায়, বাজারে আমরা দেখি যে বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, বাজার নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়। এর একটাই কারণ, বাজার আপনি কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না যদি সেই বাজারে দুর্নীতির অবাধ প্রবাহ থাকে, তাহলে সেই বাজার কখনোই নিয়ন্ত্রণ করা যায় না। আপনি দেখেছেন এবারে কুরবানি ঈদের সময় ছোট্ট দুটি ঘটনা যেটা নিয়ে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। একটা গরুর দাম 1 কোটি টাকায় বিক্রি হয়েছে, যার মাংস হবে 1400 কেজি, অথচ তাহলে পার কেজিতে প্রায় 7,000 টাকা কেজি করে পড়ে। এটা কারা কিনলো, কেন কিনলো? এটা বৈধ উপায় যাদের, তারা এইভাবে টাকা খরচ করে কিনতে পারে না। এটা অবৈধ যাদের উপায়, তারা এই ধরনের এইভাবে খামখেয়ালি করে কিনতে পারে। একটা ছাগলের মূল্য মাত্র যেটা হয়তো 120 কেজি হবে, যাকে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনছে, এটা কারা করতে পারে? যাদের অবৈধ আয় আছে তারাই করতে পারে। বৈধ আয় কখনো এইভাবে টাকা পানিতে ফেলতে পারে না। বাজার নিয়ন্ত্রণ করতে হলে দুর্নীতিটাকে আগে বন্ধ করা উচিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালের নির্বাচনেই সরকারের প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পরিষ্কারভাবে বলেছিলেন যে আমরা দুর্নীতিকে বরদাস্ত করব না। সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে তাদের দফায় দফায় বেতন বৃদ্ধি করা হয়েছে, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে, তারপরে কেন দুর্নীতি হবে? আজকে যখন দুর্নীতির কথা ওঠে, প্রথম দিয়েই সকলের দিকে আঙ্গুল তুলে জায়গায় রাজনীতিবিদদের দিকে, যে রাজনীতিবিদরা দুর্নীতির সঙ্গে জড়িত, এটাই আমাদের দেশে প্রচলন আছে। অথচ রাজনীতিবিদ যারা এখানে সংসদ সদস্য আছেন, মানে স্পিকার, একমাত্র মন্ত্রী ছাড়া আর কোনো সংসদ সদস্যদের কোনো এক্সিকিউটিভ পাওয়ারই নাই, তাদের সিকিউরিটির অথরিটি নাই, তারা কিভাবে দুর্নীতি করবে? দুর্নীতি হয়তো সরকারের ডেভেলপমেন্ট এবং প্রকিউরমেন্ট ওয়ার্কে, তো সেখানে একজন রাজনীতিবিদের সুযোগ কোথায় দুর্নীতি করার, যদি সরকারি কর্মকর্তারা তার সঙ্গে জড়িত না থাকে? আমরা সেই কারণে আমরা বলতে চাই যে আপনি দেখুন 2018 সালে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক তথ্য এসেছে, ওখানে প্রায় 1000 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তাদের জমা হয়েছে। কি পরিমাণ এটা তো অভিযোগ জমা হয়েছে, এরকম হাজার হাজার মতুর এখন যারা দুর্নীতির অভিযুক্ত এরকম আছে। আমাদের ধারণা ছিল মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীনতার পর থেকে এই যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি আমাদের সরকারি কর্মকর্তাদের মধ্যে সুযোগ সুবিধা দিয়েছেন, দফায় দফায় বেতন বৃদ্ধি, ভাতা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু তারপরে দুর্নীতি আমাদের কমানো সম্ভব হয় নাই। আমরা দুর্নীতি বিধিবিধানকে বরং আরও নমনীয় শিথিল করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল, যেটা 2018 সাল এবং সরকারি চাকরি আইনের উল্লেখ করা যায়। এটার কারণেই আমরা বর্তমানে বিধিমালার দুর্নীতি কর্মচারীদেরকে চাকরিতে বহাল রাখার সুযোগে কেবল রাখা হয়নি, বরঞ্চ পদোন্নতি প্রদান এবং সসম্মানে অবসর যাওয়া, পেনশন সুবিধা দিয়ে পাওয়ারও সুযোগ এখানে রাখা হয়েছে। এমনকি বিধিমালায় দুর্নীতির পুনরাবৃত্তি, অর্থাৎ একাধিকবার দুর্নীতি করার সুযোগ রাখা হয়েছে। মাননীয় সদস্য 2 মিনিট। জি, সরকারি ঘুষ গ্রহণের প্রবণতা বৃদ্ধি হওয়া সত্ত্বেও ঘুষ গ্রহণের এই বিধিমালাকে দুর্নীতির সংজ্ঞাভুক্ত করা হয়নি। এছাড়া দণ্ডের বিধানের ক্ষেত্রে বৈষম্য আছে। আপনি লক্ষ্য করবেন মাননীয় স্পিকার, কর্মরত ক্যাডার কর্মচারী দুর্নীতি প্রমাণিত হওয়ার পরও নামমাত্র দণ্ড দিয়ে তাকে চাকরিতে বহাল রাখার সুযোগ আছে। অপরদিকে নন ক্যাডার কর্মচারী দুর্নীতি প্রমাণিত হলে তাকে চাকরিতে বহাল রাখার আর কোনো সুযোগ থাকছে না। অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে ওখানে যদি দুর্নীতির অভিযুক্ত হয়, প্রমাণিত হয়, তাহলে বাধ্যতামূলক অবসর প্রদান এবং পেনশন প্রদানের কোনো সুযোগ রাখা হয় নাই। আমরা আবার সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আমরা দেখি জাতীয় পর্যায়ে একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে ফৌজদারি যদি মামলা হয়, তাকে গ্রেপ্তারের জন্য কারো পারমিশন লাগে না। অথচ একজন সরকারি কর্মকর্তা কর্মচারী একই ধরনের যদি অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়, তাকে গ্রেপ্তার করতে হলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমোদন লাগবে। এই যে সরকারি কর্মচারী আইন 2018, এটাই এই ধরনের কর্মকর্তাদেরকে দুর্নীতি এবং অপরাধ করতে উৎসাহিত করেছে। কোনো সরকারি কর্মচারী ফৌজদারি অপরাধের শাস্তি 1 বছরের কম হলে তিনি চাকরি থেকে বরখাস্ত হবেন না, তাকে তিরস্কার, পদোন্নতি স্থগিত, পদোন্নয়ন জাতীয় বিভাগীয় ব্যবস্থার বিধান রাখা হয়েছে, যা সুশাসনের সহায়ক বিধান নয়। অথচ স্থানীয় প্রতিনিধিকে এরাই আবার তাৎক্ষণিক বরখাস্ত করার ক্ষমতা রাখে। মাননীয় স্পিকার, এই বৈষম্যমূলক আইনের কারণেই কিন্তু সরকারি কর্মচারীর মধ্যে দুর্নীতির সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে দুর্নীতি কমিশন বাধাগ্রস্ত হচ্ছেন।
এটা কার্যত অপরাধী সুরক্ষার আইন হিসেবে বিবেচিত। আমার প্রশ্ন থাকবে এই আইনটি, এই সুরক্ষা আইনটি আবার পুনর্বিবেচনার জন্য। আমি আর আমাকে 2টা মিনিট সময় দেন, আমি 2টা খালি প্রশ্ন দিয়ে আমি শেষ করতে চাই। এই দুর্নীতি দমন করতে হলে আমাকে প্রথমে ভোগের রাস্তা বন্ধ করতে হবে। ভোগের রাস্তা বলতে যেমন রেজিস্ট্রি অফিস, গাড়ি শোরুম, স্বর্ণালঙ্কার দোকান, এখান থেকে প্রতি মাসে আপনি শেষে যারা এই জমি বা বাড়ি বা অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রি করছেন তাদের তালিকা নিয়ে তাদের কাছে স্পেশাল টিম পাঠিয়ে তাদের আয়ের বৈধ উৎসটা জানার জন্য কৈফিয়ত চাওয়ার ব্যবস্থা করা হোক। দ্বিতীয়ত, গাড়ি শোরুম এবং স্বর্ণালঙ্কারে একইভাবে প্রতি মাস শেষে ওখান থেকে তালিকা নিয়ে যারা ক্রয় করছেন তাদের কাছ থেকে আয়ের বৈধ উৎস নেওয়া হোক। আমার বিশ্বাস তাহলে পারে এই অবৈধ আয়কারীরা এইভাবে ক্রয় করার সুযোগ পাবে না, তাদের ভোগ বিলাসে বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় আর প্রস্তাব হচ্ছে চাকরিতে নিয়োগের সময় হলফনামা দিতে হবে। এটা আমাদের এই সরকারি আইন ছিল, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীকে হলফনামা দেন নাই। একজন রাজনীতিবিদ নির্বাচনের সময় তাকে হলফনামা দিতে হয়, তার সমস্ত সম্পত্তির বিবরণ দিতে হয়, কিন্তু সরকারি কর্মকর্তাকে হলফনামা দিতে হয় না। আমার প্রশ্ন থাকবে চাকরি নিয়োগের সময় তার হলফনামা বাধ্যতামূলক এবং প্রতি 5 বছর পর অথবা প্রতি পদোন্নতির সময় তাকে হলফনামা দিতে হবে, যাতে সে 5 বছরে তার কি পরিমাণ অবৈধ আয় হয়েছে বা বৈধ আয়ের কি সম্পদ হয়েছে সেটা যাতে পরিষ্কারভাবে জাতি জানতে পায়। তৃতীয়ত, আমি আরেকটা প্রস্তাব রাখতে চাই, সেটা হলো যে স্কুল শিক্ষা কারিকুলামে এই সরকারি চাকরিজীবীদের বেতনের স্কেলটা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হোক, যাতে আমাদের প্রজন্মরা জানতে পারে তার বাবা, তার ভাই বা তার আত্মীয় সরকারি চাকরি করে কত টাকা বেতন পান এবং সে কি খরচ করছে। এইটা কারিকুলামে অন্তর্ভুক্ত করলে তাদের মধ্যে লজ্জা হবে, পরিবারের কাছেই তারা হেয় প্রতিপন্ন হবে। আমার বিশ্বাস যদি এই প্রশ্নগুলো যদি অন্তর্ভুক্ত করা যায়, কার্যকরী করা যায়, তাহলে বাংলাদেশের দুর্নীতি রোধ করা সম্ভব। মাননীয় স্পিকার, আমি শেষ করতে চাই যে আমাদের বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা উনি যে অক্লান্ত পরিশ্রম করে উনি বিচক্ষণ দক্ষতা দিয়ে আজকে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, বঙ্গবন্ধুর সেই স্বপ্নে সোনার বাংলা গড়ার লক্ষ্যে সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের এই পদক্ষেপগুলো নিতে হবে। ইনশাল্লাহ অবশ্যই আমরা বঙ্গবন্ধুর সেই স্বপ্নে সোনার বাংলায় আমরা পৌঁছাতে পারবো, জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে। ধন্যবাদ।